নমস্কার, আমি সন্দীপ। কিছু ভুতুড়ে কান্না দিয়ে ভরানো আমার ডায়েরি। ভূতেরও কষ্ট হয়, সেই ডায়েরি থেকেই আজ আপনাদের জন্য অভিমান। এবার আপনাদের কানে ভাসবে আমাদের বিশেষ নিবেদন, অভিমান। কখনো কখনো সময় এমন আসে যখন ছোট্ট একটা ভুল বোঝাবুঝি আমাদেরকে আমাদের সবচেয়ে আপন মানুষগুলোর থেকে অনেক দূরে নিয়ে চলে যায়। ফেরার পথ জানা থাকলেও অভিমানে আর আত্ম অহংকারে ঠেস লাগার ভয়ে আর ফেরা হয় না। ধীরে ধীরে সেই ফেরার পথে অভিমানের আগাছাড়া জন্মায়, আর আত্ম অহংকারের গহন অরণ্যে সেই ফেরার পথ চিরতরে হারিয়ে যায়। তখন নিজেকে অচেনা মানুষের ভিড়ে নির্বাসিত করে বুকে একটা অভিমানের বোঝা আর ঠোঁটে মিথ্যে হাসির রং লাগিয়ে মনের সবচেয়ে নরম অংশটাকে শক্ত করার কাজে লেগে পড়তে হয়। তখন আর এটা খেয়ালই থাকে না যে সেই আপন মানুষগুলোর কান্না ধীরে ধীরে কখন নিস্তব্ধ হাহাকারে পরিণত হয়ে গেছে, আর তাদের চোখে থমকে দাঁড়ায় জীবন, অন্তহীন অভিশপ্ত অপেক্ষার প্রহর নিয়ে। আর এই কথাগুলো মনে করেই আজ প্রায় 20 বছর পর রাসবিহারী চাটুর্যের মোটা পাওয়ারের কাঁচের চশমার আড়ালে থাকা ঘোলাটে চোখ দুটোতে একটা আফসোসের জলছবি ধরা পড়েছে। 20 বছর ধরে মিথ্যে অহংকারে বোকা বানিয়ে রাখা মনটাকে আজ হঠাৎ কাঁপা কাঁপা হাতে লেখা একটা সাধারণ চিঠির অতি সাধারণ দুটো লাইন এমনভাবে গলিয়ে দিয়ে যাবে, তা হয়তো রাসবিহারী চাটুর্যে আগে জানলে পোস্টম্যানকে বাড়ির দোরগোড়া থেকেই ফিরিয়ে দিতেন। অত কম শিক্ষিত মানুষের লেখা ওই দুটো লাইনে যে এত ক্ষমতা থাকতে পারে, তা হয়তো রাসবিহারী চাটুর্যে স্বপ্নেও কল্পনা করতে পারেননি। লেখা ছিল, খোকাবাবু, আমি বনমালী কাকা বলছি। মা বাপের সাথে তো অনেক অভিমান হলো, এবার ফিরে এসো দেখি। তোমার ব্যস্ত জীবন থেকে একটু ছুটি নিয়ে ফিরে এসো। এখানে যে 20 বছর ধরে সময় থেমেই আছে, একবার ফিরে এসে থেমে থাকা ঘড়ির কাঁটাটা ঘুরিয়ে দিয়ে আমায় ছুটি দাও দেখি। তোমার বাপ আর লেখার অবস্থায় নেই, তাই চিঠিখানা আমিই লিখলুম। পারলে ফিরে এসো তাড়াতাড়ি। চিঠিটা পড়া মাত্রই জানি না কি মন্ত্র বলে, আমার বাবা অহংকারী, বদমেজাজি, নিজে যেটা ঠিক করেন সেটা সবার উপরে জোর করে চাপিয়ে দেন। এমন বাবার আমার দরকার নেই। ওই বাড়ি তো একটা জেলখানা, ওখানে আমি আর ফিরব না। ওখানে আমি একেবারেই ফিরতে চাই না। এই বেশ ভালো আছি। এই সব ভেবে ভেবে 20 বছর ধরে পাষাণ করে রাখা মনটা আজ এক ঝটকায় গলে জল হয়ে গেল। আর সেই জল এত বছরের শুকনো চোখের পাতাকে একটু একটু করে ভিজিয়ে দিতে লাগলো। আমি যেন আর নিজেকে আটকে রাখতে পারলাম না। 20 বছর আগের ফেলে আসা পথ যেন আজ ব্যাকুল হয়ে উঠেছে। আমি বেরিয়ে পড়লাম সেই বাড়িটার উদ্দেশ্যে, যেখানে আমার শৈশব, কৈশোর ও যৌবনের কিছু স্মৃতিকে পায়ে লোহার শেকল পরিয়ে আটকে রেখে অপেক্ষার দিন গুনছে দুটো মানুষ। তবে মিথ্যে বলবো না, ফিরছি শুধু মায়ার টানে, তাতে সন্দেহ নেই। তবে কোথাও একটা মনে হচ্ছে আমার জেদ জিতে গেল। যখন এতগুলো বছর পর
চেনা স্টেশনটাতে নামলুম তখন বিকেল হয়ে গেছে। অতগুলো অচেনা মানুষের ভিড়ে একটা অচেনা কণ্ঠস্বর আমায় চমকে দিল। এছো খোকা বাবু, রাগ পড়ল তাহলে। প্রথমে চিনতে পারিনি, তারপর একটু ভালো করে দেখতেই বয়সের ভারে নুয়ে পড়া সাদা সাদা চুল দাড়িতে চাপা মুখটা যে আমাদের চাকর বনমালীর, তা আর বুঝতে অসুবিধা হলো না। বনমালী আমাকে নিয়ে যখন বাড়ি ফিরছিল তখন আমি তাকে দুটো প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম। তারপর আর কিছু বলার সাহস বা মুখ কোনোটাই আমার ছিল না। প্রথমে জিজ্ঞাসা করলাম, বনমালী কাকা, বাবার মা কেমন আছে গো? ভালো নেই, চলো নিজেই গিয়ে দেখবে ক্ষণে। তারপর হঠাৎ একটা কথা মনে হলো। বললাম, তুমি স্টেশনে কি করতে এসেছিলে? বনমালী বলল, তোমায় নিতে এসেছিলুম গো। আমি বললুম, তুমি জানলে কি করে আমি আসব? সে যা বলল আমি তাতে অবাক হয়ে গেলাম। সে বলল, গেল 20 বছর ধরে আমি রোজ তোমার অপেক্ষায় সারাটা দিন এই স্টেশনেই বসে থাকি। কর্তার কড়া হুকুম যে সন্ধে হলি পারে তবেই জমিদার বাড়িতে ফিরি। যখন বাড়িতে এলাম তখন বিকাল প্রায় পড়ো। শেষ বিকেলের নীলচে আলোতে কালো কালো অন্ধকারেরা তাদের ষড়যন্ত্রের শিকড় চালাতে শুরু করে দিয়েছে। সেই চেনা বাড়িটা আজ অন্ধকারে মুখ ঢেকে আমার অপেক্ষায়। 20 বছরের ছাপ তারও প্রতিটা ইটের পাঁজরে রয়েছে। বাড়ির ভেতরে পা রাখতেই গুমড়ে থাকা বাড়িটা যেন টুকরে কেঁদে উঠল। তারপর বনমালী একটা লণ্ঠন নিয়ে আমার হাত ধরে আমায় দোতলায় নিয়ে গেল। গিয়ে ঢুকলাম বাবার ঘরে। 20 বছর আগে যেমন ছিল ঠিক একই রকম আছে। সত্যি যেন সময় এখানে থমকে ছিল। দেখলাম খাটের এক পাশে বাবা বসে আছে, আর বিছানায় মৃত্যুশয্যায় আমার মা শেষ নিঃশ্বাস গুনছে। আমি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলাম। ও মা, মা, দেখো দেখো, আমি তোমার খোকা গো, একবার চেয়ে দেখো, আমি ফিরে এসেছি চিরতরে। কি গো মা, কিছু বলো না, কিছু বলবে না? পাথর দেহটার নিষ্পলক দুটো চোখের কোণ ধরে শুধু চোখের জল গড়িয়ে পড়তে লাগলো। আর পাশে বসে থাকা সেই অহংকারী দাম্ভিক মানুষটা একেবারে বদলে গেছে। আমার জেদের কাছে হার মেনে পরাজিত সৈনিকের মতো বলল, দেরি করে ফেললি বাবা, বড্ড বেশি দেরি করে ফেললি। কথাটার মধ্যে যে কি অসম্ভব দরদ মেশানো ছিল তা তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি সঙ্গে সঙ্গে বাবার পা দুটো ধরে জড়িয়ে হাউমাউ করে কেঁদে ফেললাম। আর মনের ভিতর থেকে কে যেন বারবার বলতে লাগলো, কি একেবারে বলেছিল তোর বাবা? অন্যায় করেছিলিস তুই? অন্যায় করলে বাবা একটু বকতে পারবে না? হয়তো বলেই ছিল রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে যেতে, তা বলে একেবারে 20টা বছর। আফসোসে আর অপরাধ বোধে মাটিতে মিশে যেতে ইচ্ছে হলো। ঠিক তখনই আমার কাঁধের ওপর একটা হাতের স্পর্শ পেলাম। মাথা তুলে দেখলাম বাবা দুঃখে কষ্টে পাথরের মূর্তির মতো বিছানার পাশে বসে আছে। বনমালী কাকা হাতে একটা কাঁসার গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা কান্না জড়ানো মৃদু স্বরে বলল, নে খোকা,
মায়ের গালে একটু জল দে। আমি হাউমাউ করে আবার কেঁদে ফেললাম। বনমালী কাকা এবার আমায় জড়িয়ে ধরে বলল, নাও খোকা বাবু, মায়ের শেষ ইচ্ছেটুকু তুমি পূরণ করো। আমি কাঁদতে কাঁদতে জলের গ্লাসটা নিয়ে মায়ের দিকে এগিয়ে গেলাম। বাবা তখনও মায়ের পায়ের কাছে বসে এক দৃষ্টে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে যে কি তৃপ্তি ছিল সেটা আমি মনে মনে অনুভব করেছিলাম। মা তখনও পাথরের মূর্তির মতো বিছানায় হাঁ করে তাকিয়ে আছে এক দৃষ্টে। আমি ডাকলাম, মা, ও মা, আমায় ক্ষমা করবে না মা? মা বলো না মা, কি গো? বনমালী কাকা আমার হাতটা ধরে জলের গ্লাস শুদ্ধ আমার হাতটা মায়ের মুখের কাছে আনতেই হঠাৎ বন্ধ ঘরের জানলার পাল্লাগুলো প্রবল ধাক্কায় দড়াম করে খুলে গেল। দেখলাম কখন গোটা আকাশ কালো মেঘে ঢেকে গিয়ে ঝড় উঠেছে। হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে। বনমালী কাকা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ঝড় উঠেছে। আমি গ্লাস থেকে মায়ের মুখে জলটা ঢালতেই আকাশের বুক চিরে প্রকাণ্ড একটা বাজ পড়ল এবং বাতাসের একটা প্রকাণ্ড ঝটকায় টেবিলের ওপরে রাখা লণ্ঠনটা টেবিল থেকে পড়ে ভেঙে গিয়ে নিভে গেল। গোটা ঘর তখন অন্ধকারের অতলে ডুবে গেছে। কিন্তু সেই অন্ধকারের মধ্যেও আমি বুঝতে পারলাম সব কিছু ঠিকঠাক নেই। এতক্ষণ যারা দুজন আমার মা আর বাবা সেজে বিছানায় শুয়েছিল, তারা এই অন্ধকারের সুযোগ নিয়ে বিছানা থেকে ধীরে ধীরে উঠে ঘরের বাইরে বেরিয়ে যাচ্ছে। আমি চেঁচিয়ে উঠলাম, কে কে ওখানে? কে তোমরা? বনমালী কাকা, একবার আলোটা আনো তো। আমি চলে যেতে থাকা দুজনের মধ্যে একজনের হাতটা শক্ত করে চেপে ধরলাম, কিন্তু সে হাত পাথরের মতো শক্ত আর বরফের থেকেও ঠান্ডা। তখনই সঙ্গে সঙ্গে গোটা আকাশ জুড়ে নীলচে বিদ্যুৎ খেলে গেল। আর সেই অভিশপ্ত নীলচে আলোয় দেখলাম সেটা একটা নরকঙ্কালের হাত। আর সেই নরকঙ্কালটা তখনও খাটের ওপরেই বসে আছে, ঠিক ঠিক সেই জায়গাটায় যেখানে আমার বাবা বসেছিলেন। আমি আমি আর কিচ্ছু ভাবতে পারলাম না। আমার গোটা শরীর হালকা হয়ে এলো। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গেছে, আর আমি বাড়ির দালানে শুয়ে আছি। আমাকে ঘিরে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে যে আমায় পাখার বাতাস করছিল, একমাত্র আমি তাকেই চিনি। সে আর কেউ নয়, সে হলো আমাদের চাকর বনমালী। পরে বনমালীর কাছে জেনেছিলাম আমি বাড়ি ছাড়ার শোকে আমার মা না খেয়ে খেয়ে শয্যাশায়ী হয়ে ওই বিছানাতেই দেহত্যাগ করেন। আর বাবাও নাকি নিজেকে অপরাধী মনে করে মায়ের মৃতদেহর পায়ের কাছে বসেই বিষ খেয়ে আত্মহত্যা করেন। কিন্তু তেনারা তোমার অপেক্ষায় এতদিন এই বাড়িতেই ছিলেন, আর আমিও মাঝে মাঝে আমি ভুলেই যাই আমি জ্যান্ত নাকি মরা। কিন্তু এখন তোমার হাতে জল পেয়ে তেনারা মুক্তি পেয়েছেন। এবার তুমিও ফিরে যাও শহরে, আর আমাকেও ছুটি দাও।
রাসবিহারী অনেকক্ষণ চুপ থেকে গম্ভীরভাবে বলল, যাও, তোমার ছুটি। বলেই সে জমিদার বাড়ির দিকে এগিয়ে চলল। বনমালী বলল, আর তুমি? এতদিন যারা আমার জন্য অপেক্ষা করেছে, এবার আমি তাদের জন্য অপেক্ষা করব। এই বাড়ি থেকে প্রতিটা রাত জেগে দেখি ওনাদের অভিমান ভাঙে কিনা। বলেই রাসবিহারী বাড়ির মধ্যে ঢুকল। এতকাল বাপকে পাহারা দিয়েছি, এবার বেটাকে পাহারা দিয়ে আমার হয়েছে যত জ্বালা। বলতে বলতে বনমালীও রাসবিহারীর পেছন পেছন জমিদার বাড়িতে ঢুকে পড়ল। এতক্ষণ আপনারা শুনছিলেন অভিমান।